কথা ভাবলেই তো সবার আগে মনে আসে ইট, সিমেন্ট, রড এগুলো, তাই না? একদম। আজ আমরা এই কৃত্রিম নির্মাণ সামগ্রী মানে আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন মেটেরিয়ালস এগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য তো এটা খুবই দরকারি। হ্যাঁ, খুবই জরুরি বিষয়। আমাদের হাতে যে তথ্য আছে চলো সেটা নিয়েই গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে ইট দিয়েই শুরু করি। হ্যাঁ, ওটাই ভালো। দেখুন, একটা ভালো ইট কিন্তু শুধু মাটি দিয়ে তৈরি হয় না। মানে এর মাটিতে ঠিকঠাক অনুপাতে সিলিকা, অ্যালুমিনিয়া, লাইম, আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়া এগুলো থাকা চাই। এগুলোই আসলে ইটের গুণমান ঠিক করে দেয়। বুঝেছি, কিন্তু ধরুন আমরা সাইটে গেলাম, সেখানে ভালো ইট চিনব কিভাবে? মানে হাতে কলমে বোঝার উপায় কি? আছে তো, খুব সহজ কয়েকটা পরীক্ষা আছে, ফিল্ড টেস্ট বলি আমরা। প্রথমত ইটের মাপটা দেখতে হবে। স্ট্যান্ডার্ড মাপ মানে 190 mm বাই 90 mm বাই 90 mm। ধারগুলো বেশ তীক্ষ্ণ হবে। আর রং বা অন্য কিছু? হ্যাঁ, রংটা হবে সমান, উজ্জ্বল, তামাটে ধরনের। আর দুটো ইট যদি একটার সাথে আরেকটা ঠুকে দেখা যায়, তাহলে বেশ পরিষ্কার ধাতব শব্দ আসবে। ওই যে ভালো মাটির কলসি কেনার সময় যেমন আওয়াজ শুনে পরীক্ষা করে অনেকে, অনেকটা সেরকম। ইন্টারেস্টিং। এই আওয়াজটা তাহলে জরুরি। আর আঁচড় কাটা বা জল কতটা টানে এগুলো? ঠিক, নখ দিয়ে আঁচড় কাটলে সহজে দাগ পড়া উচিত নয়। আর একটা ফার্স্ট ক্লাস ইট মানে প্রথম শ্রেণীর ইট ২৪ ঘন্টায় নিজের শুকনো ওজনের মানে ধরুন ১০% বেশি জল টানবে না। ১০%? ওকে। হ্যাঁ, আর ইটের গায়ে কোনো সাদা ছোপ মানে নোনা ধরা বা এফ্লোরেসেন্স ওটা থাকা চলবে না। এই সাধারণ জিনিসগুলো দেখলেই কোয়ালিটি নিয়ে একটা বেশ ভালো ধারণা হয়ে যায়। মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা শক্তপোক্ত কাঠামোর ভিত গড়ে দেয়। আচ্ছা, নানা ধরনের ইটও তো আছে আজকাল, শুধু ওই পোড়ানো মাটির ইট নয়। একদম। প্রচলিত পোড়ামাটির ইট তো আছেই, যেটা আমরা কনভেনশনাল ব্রিক বলি। কাদামাটি ছাঁচে ফেলে শুকিয়ে তারপর ভাটায় পুড়িয়ে তৈরি হয়। আবার স্ট্যান্ডার্ড বা মডিউলার ইট আছে, নির্দিষ্ট মাপের। আর ওই যে ফ্লাই অ্যাশ ইটের কথা খুব শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্লাই অ্যাশ ইট। ওটা তো এখন খুব ব্যবহার হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাই মানে ফ্লাই অ্যাশ, তার সাথে চুন, জিপসাম মিশিয়ে তৈরি হয়। এটা পরিবেশের জন্যও ভালো। আর এএসি ব্লক ওটা কি? ওহো, এএসি ব্লক মানে অটোক্লেভড এরেটেড কংক্রিট ব্লক। এগুলো খুব হালকা হয়, ভেতরে ছোট ছোট বাতাসের কুঠুরি থাকে তো, তাই তাপ আর শব্দ দুটোই খুব ভালোভাবে আটকায়। বাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে, অনেকটা থার্মাল ফ্লাস্কের মতো কাজ করে আর কি। তার মানে কাজের ধরন বুঝে ইট বা ব্লক বাছাটা খুব জরুরি। বেশ, এবার একটু সিমেন্টের কথায় আসা যাক, যাকে আমরা বলি নির্মাণের আঠা। ঠিক, সিমেন্ট। এর তৈরির পদ্ধতিটাও বেশ সহজ, কিন্তু প্রক্রিয়াটা বড়। মূল কাঁচামাল হলো চুনাপাথর আর কাদা। এগুলো গুঁড়ো করে মেশানো হয়, তারপর একটা বিশাল ঘূর্ণি চুল্লি থাকে, রোটারি কিলন বলে, তাতে প্রায় ১৪৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। ১৪৫০ ডিগ্রি? অনেক তাপ। হ্যাঁ, অনেক। এতে ছোট ছোট নুড়ির মতো ক্লিংকার তৈরি হয়। ওই ক্লিংকার ঠান্ডা করে তার সাথে অল্প একটু জিপসাম মানে ধরুন ২-৩% মিশিয়ে একদম মিহি করে গুঁড়ো করলেই সিমেন্ট তৈরি। জিপসামটা কেন মেশানো হয়? জিপসামটা মেশানো হয় যাতে সিমেন্টটা খুব তাড়াতাড়ি জমে না যায়, মানে কাজ করার জন্য একটু সময় পাওয়া যায়। দুটো প্রধান পদ্ধতি আছে, ড্রাই আর ওয়েট প্রসেস, জল ব্যবহারের উপর নির্ভর করে। আচ্ছা, আর সিমেন্টেরও তো অনেক রকম ফের আছে। আমরা ওপিসি নামটা খুব শুনি। হ্যাঁ, ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটা সবচেয়ে বেশি চলে, সাধারণ কংক্রিটের কাজে লাগে। আবার ধরুন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আছে, যেটা তাড়াতাড়ি শক্তি ধরে, মানে যেখানে দ্রুত কাজ শেষ করা দরকার বা মেরামতির কাজে খুব লাগে। আর বড় কাজে, যেমন ড্যাম? হ্যাঁ, ওইসব বড় কংক্রিট ঢালাই বা ড্যামের জন্য আছে লো হিট সিমেন্ট। এটা ধীরে ধীরে জমাট বাঁধে আর তাপও কম বেরোয়। আবার ধরুন নর্দমা বা সমুদ্রের কাছাকাছি কাজ হলে, যেখানে সালফেট অ্যাটাকের ভয় থাকে, সেখানে সালফেট রেজিস্টিং সিমেন্ট ব্যবহার করা হয়। বুঝেছি। আচ্ছা, সাইটে সিমেন্টের কোয়ালিটি চট করে বোঝার কোনো টিপস আছে? আছে তো। প্রথমত রং। সিমেন্টের রংটা হবে সবুজাভ ধূসর মানে গ্রিনিশ গ্রে।
হাতে নিলে বেশ মসৃণ আর ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আর বস্তার ভেতরে হাত ঢোকালে কোনো ডেলা থাকা চলবে না। ডেলা থাকার মানেই হলো সিমেন্টটা জলীয় বাষ্প টেনে নিয়েছে, মানে জমতে শুরু করেছে, ওর কোয়ালিটি খারাপ হয়ে গেছে। ও। আর এক মুঠো সিমেন্ট যদি জলে ফেলা যায়, তাহলে ভালো সিমেন্ট প্রথমে কিছুক্ষণ ভেসে থাকবে, তারপর ডুববে। এগুলো হলো সাধারণ ফিল্ড টেস্ট। ভালো সিমেন্ট মানেই কিন্তু মজবুত আর দীর্ঘস্থায়ী নির্মাণ। ঠিক। সিমেন্টের পর এবার একটু প্রিকাস্ট কংক্রিট ব্লকের কথা বলুন। এগুলো তো তৈরি হয়ে আসে। হ্যাঁ, এগুলো কারখানাতেই তৈরি হয়। অনেকটা লেগো ব্লকের মতো সাইটে এনে জুড়ে দেওয়া যায়। মূলত ৩ রকম হয়। হলো ব্লক, যার ভেতরটা ফাঁপা থাকে, তাই ওজনে হালকা হয়। এগুলো সাধারণত পার্টিশন দেওয়াল বা যেখানে বেশি ভার আসবে না সেখানে ব্যবহার হয়। আর সলিড ব্লক? সলিড ব্লকগুলো ভরাট থাকে, তাই ভারী আর মজবুত হয়। লোড বেয়ারিং দেওয়ালের জন্য এগুলো কালো। আরেকটা হলো পেভমেন্ট ব্লক, যেটা ফুটপাথ বা রাস্তায় ব্যবহার করা হয়। কাজের ধরন অনুযায়ী বাঁচতে হবে। হলো ব্লক আর সলিড ব্লকের ব্যবহার কিন্তু একদম আলাদা। ঠিক। এবার আসি ইঞ্জিনিয়ার্ড কাঠের কথায়। প্লাইউড, পার্টিকল বোর্ড এগুলো তো আমাদের খুব চেনা। একদম। ইঞ্জিনিয়ার্ড কাঠ মানে হলো প্রাকৃতিক কাঠকে বিভিন্ন উপায়ে প্রসেস করে নতুন উপাদান তৈরি করা। যেমন প্লাইউড, এতে কাঠের পাতলা পাতলা স্তর, যাকে ভিনিয়ার বলে, সেগুলোকে আঠা দিয়ে এমনভাবে জোড়া হয় যাতে একটার আঁশ ড্রেন অন্যটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। ও, এই জন্য এটা এত মজবুত হয়। হ্যাঁ, এই কারণেই এটা সাধারণ কাঠের থেকে অনেক বেশি মজবুত হয় আর কম বেঁকে যায়। আর পার্টিকল বোর্ড তৈরি হয় কাঠের গুঁড়ো বা চিপসকে আঠা দিয়ে আর চাপ দিয়ে জুড়ে। এটা বেশ সস্তা পড়ে। আর ভিনিয়ার? ভিনিয়ার তো বললাম, কাঠের খুব পাতলা স্লাইস। এটা দেখতে সুন্দর বলে অন্য কম দামি বোর্ডের ওপর লাগিয়ে দেওয়া হয় ফিনিশিংয়ের জন্য। আসবাব, দরজা, প্যানেলিং, ফল সিলিং এসবে খুব চলে এগুলো। ঠিক। আচ্ছা, কাঁচ বা গ্লাস আগে তো শুধু জানালায় দেখতাম, এখন তো আরও কত জায়গায় ব্যবহার হয়। একদম, গ্লাসের ব্যবহার অনেক বেড়েছে। সাধারণ জানালার কাঁচ হলো সোডা লাইম গ্লাস। এছাড়া আছে বোরোসিলিকেট গ্লাস, যেটা খুব তাপ সহ্য করতে পারে। ল্যাবরেটরির যন্ত্রপাতি বা রান্নার কিছু বাসনেও এটা ব্যবহার হয়। আর গাড়ির কাঁচ, ওটা তো ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয় না? হ্যাঁ, ওটা হলো ল্যামিনেটেড গ্লাস। দুটো কাঁচের স্তরের মাঝে একটা প্লাস্টিকের স্তর, পিভিবি থাকে। তাই এটা ভাঙলেও টুকরোগুলো ছড়িয়ে না পড়ে ওই প্লাস্টিকের স্তরে আটকে থাকে। খুব নিরাপদ। এছাড়া আছে হিট স্ট্রেংথেন গ্লাস, যা সাধারণ কাঁচের চেয়ে বেশি শক্তিশালী। বড় বড় বিল্ডিংয়ের বাইরের দিকে, মানে ফাসাডে ব্যবহার হয়। আর নির্মাণের শক্তি বা কাঠামোর জন্য তো ধাতু অপরিহার্য, বিশেষ করে স্টিল। অবশ্যই, ধাতু ছাড়া তো নির্মাণ ভাবাই যায় না। ধাতু মূলত 2 প্রকারের। এক হলো লৌহ ঘটিত বা ফেরাস, মানে যাতে লোহা আছে, যেমন কাস্ট আয়রন, রট আয়রন, আর সবচেয়ে জরুরি হলো স্টিল। স্টিলের রড তো আমরা দেখি, এছাড়া বিম, কলাম, স্ট্রাকচার, পাইপ, রেলিং সবেতেই লাগে। আর অলৌহ ঘটিত মানে নন ফেরাস? হ্যাঁ, যাতে লোহা থাকে না, যেমন অ্যালুমিনিয়াম। এটা হালকা আর এতে জং ধরে না। দরজা, জানলার ফ্রেমে খুব ব্যবহার হয়। এছাড়া আছে কপার বা তামা, যা বিদ্যুতের তারে লাগে। মানে কাঠামোর দীর্ঘস্থায়িত্বের জন্য সঠিক ধাতু বাছাটা খুব জরুরি। স্টিলের ভূমিকা তো বিরাট বিল্ডিং তৈরিতে। সবশেষে ফ্লোরিং টাইলস নিয়ে একটু বলি। হ্যাঁ, অবশ্যই। মেঝে সুন্দর আর টেকসই করার জন্য টাইলসের তো জুড়ি নেই। কত রকমের টাইলস আছে, সেরামিক, ভিট্রিফাইড, এমনকি রঙিন সিমেন্ট কংক্রিট টাইলসও হয়। বাথরুম, রান্নাঘর, ঘরের মেঝে, বারান্দা অনেক জায়গায় ব্যবহার হয়। জায়গার ব্যবহার আর প্রয়োজন অনুযায়ী সঠিক টাইলস বাছতে হয়। তাহলে আজ আমরা কৃত্রিম নির্মাণ সামগ্রী নিয়ে অনেক কিছুই জানলাম। ইট, সিমেন্ট, ব্লক, ইঞ্জিনিয়ার্ড কাঠ, গ্লাস, ধাতু, টাইলস। একটা বেশ ভালো ধারণা পাওয়া গেল। হ্যাঁ, একদম। আর এই উপাদানগুলো শুধু পরীক্ষার জন্য জানা নয় কিন্তু। একজন ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এদের ব্যবহার, গুণাগুণ, সুবিধা, অসুবিধা এগুলো খুব ভালোভাবে বোঝা দরকার। এখন তো পরিবেশ বান্ধব সামগ্রীর ওপর জোর দেওয়া হচ্ছে, যেমন ফ্লাই অ্যাশ, ইট, এএসি ব্লক, আবার নতুন নতুন কংক্রিট আসছে। এগুলো নিয়ে জ্ঞান থাকলে তবেই তো ভালো ডিজাইন আর ভালো নির্মাণ সম্ভব হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং তো একটা চলমান বিষয়। এখানে শেখা আর জানার কোনো শেষ নেই।
একদম ঠিক। আর আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে, আগামী দিনে মেটেরিয়াল সায়েন্সের আরও উন্নতি হবে নিশ্চয়ই। ধরুন এমন কোনো উপাদান এলো যা নিজে থেকেই ফাটল সারিয়ে নিতে পারে, বা ধরুন গ্রাফিন মেশানো কংক্রিট, এগুলো আমাদের চেনা বাড়ি, রাস্তা, ব্রিজের চেহারাটা কিভাবে বদলে দিতে পারে। এটা কিন্তু আমাদের শ্রোতারাও একবার ভেবে দেখতে পারেন।